আজকে প্রথমেই আপনাদের একটা চুরির ঘটনা দেখিয়ে পর্বটা শুরু করব। পশ্চিমবঙ্গে কিভাবে চুরি দুর্নীতি হয় এতদিন পর্যন্ত তো আপনারা দেখে নিয়েছেন এবং তার সঙ্গে পরিচিতও হয়ে গিয়েছেন, কিন্তু আজকে আপনাদের দেখাবো কিভাবে স্কুলের মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলো। আপনারা দেখুন যে কিভাবে দিনের পর দিন সরকারি অনুদান এইভাবেই শাসক দল আশ্রিত কিছু দুষ্কৃত বাহিনী তারা চুরি করে নিয়ে চলে যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যত নেতৃত্বরা ছিলেন, কেউ বিধানসভায় কেউ লোকসভায়, যে যেখানে পেরেছেন আওয়াজ তুলেছেন, কেউ মঞ্চের ওপর থেকে বাংলাকে বঞ্চনার কথা বারবার তারা কিন্তু বলে আসেন। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, বারবার এই তথ্য কিন্তু তুলে ধরা হয়, কিন্তু যে তথ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা হয় না বা যে সদিচ্ছা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখানো হয় না, যে কেন্দ্রীয় অনুদানগুলো আসার পর কিভাবে এই ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চালটা পর্যন্ত চুরি করে নিয়ে চলে যাচ্ছে, সেটার কোনো রকমের প্রতিকারের ব্যবস্থা কিন্তু এই রাজ্যের শাসক দল বলে না। যতটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে গালিগালাজ করে তৃণমূল কংগ্রেস, তার যদি এই সিকিভাগ দুষ্কৃতকারীদের জন্য এই রকম আওয়াজ তুলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এই দুষ্কৃতীরা তারা সাহস পেত না যে এই ধরনের কেন্দ্রের টাকা চুরি করে নিজেদের পকেট ভরার জন্য। আসুন আপনাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা হচ্ছে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুল উচ্চ মাধ্যমিক, সেই স্কুলের একটা ভিডিও। সেখানে স্কুল থেকে যখন মিড ডে মিলের চাল চুরি হয়ে যাচ্ছিল, সেটা গ্রামবাসীরা হাতে নাতে ধরেছিল। আসুন সেই ভিডিওটা দেখাই আপনাদের। সুন্দরনারায়ণ হাই স্কুলের সামনে বিকাল 5টার সময় স্কুল ছুটির পরে নেগুয়া স্কুলের চাল চুরি হচ্ছিল। হ্যাঁ, পাবলিক এখানে ঘিরেছে। দেখুন নেগুয়া সুন্দরনারায়ণ হাই স্কুল, হ্যাঁ সব রেকর্ডিং আছে, নামও বলেছে, কে নিয়েছে তার নামও বলেছে। ড্রাইভার ভিতরে আছে। আমি ভিডিও করি, একটু বলবি। দেখলেন বন্ধুরা, একেবারে হাতে নাতে চুরি পাকড়াও করা হয়েছে এবং ভিডিওটি অগ্নিমিত্রা পল তার এক্স হ্যান্ডেলে এটি শেয়ার করেছেন। এটা একটা স্যাম্পল। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রের টাকা, কেন্দ্রের উন্নয়নের জন্য যে টাকা আসে, সেই টাকা কিন্তু এইভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতৃত্বের পকেটে পৌঁছে যায়। আর বারবার জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা এই রাজ্যের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীরা প্রতিবাদ করে বলেছেন যে টাকা কি এই জন্যে দেওয়া হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নীতি আয়োগের বৈঠকে যোগদান করেছিলেন, সেখানেও তিনি বাংলার বঞ্চনা নিয়ে তথ্য জানিয়েছেন। এই মুহূর্তে যে বাজেট অধিবেশন চলছে, সেই লোকসভা অধিবেশনে তৃণমূল কংগ্রেসের প্রায় প্রত্যেকজন সাংসদ বাংলার বঞ্চনা নিয়ে তারা তথ্য তুলছেন, কিন্তু তারা কেউ বলছেন না যে যে অনুদান পশ্চিমবঙ্গের জন্য আসছে তার একটা বড় অংশ চুরি হয়ে যাচ্ছে। তারা না বললে কি হবে, সেই তথ্য কিন্তু একেবারেই মুখের ওপর ছুড়ে দিলেন অমিত শাহ। কিভাবে এই রাজ্যে কেন্দ্রীয় সরকারের অনুদান সঠিকভাবে প্রয়োগ না করে তার অপব্যবহার করা হয়, সেটা একেবারেই প্রকাশ্যে বলে দিলেন অমিত শাহ সংসদে দাঁড়িয়ে। তার কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বেশ কয়েকদিন ধরেই শ্বেতপত্র প্রকাশ করতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে, বারবার এই একই আওয়াজে পুরো ভরিয়ে তুলেছিলেন লোকসভার অধিবেশন কক্ষ। কিন্তু অমিত শাহ যে তথ্য দিলেন সেটা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কারণ গোটা দেশের মানুষ তো শুনলই, আর লোকসভার অধিবেশনেও পর্যন্ত রেকর্ড হয়ে গেল যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কেন্দ্রের টাকা দেওয়া যায় না। এই কারণ আমাদের রাজ্য সরকার ওই টাকা কিভাবে তারা ব্যবহার করেছে, কোন খাতে ব্যবহার করেছে, সেইটা সঠিক তথ্যটা তারা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে পারে না। আপনাদের অমিত শাহের বক্তব্যটা শোনাবো। অমিত শাহ রাজ্যসভাতে দাঁড়িয়ে বলছেন যে 2014 থেকে 2024 অর্থবর্ষে বাংলার জন্য মোট 6,244 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ওনারা কোনো হিসাবই দিতে পারেননি। অমিত শাহ বলছে দেশের মধ্যে তো একটা আইন কানুন বলে ব্যাপার রয়েছে, একটা হিসাব নিকেশের ব্যবস্থা রয়েছে, একটা অডিট হয়, সেখানে বাংলাকে যদি কোনো টাকা দেওয়া হয় বাংলাকেই সেই হিসাব দিতে হবে। আমি তো তার হিসাব দিতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গ যদি সেই হিসাব দিতে না পারে, তাহলে কিভাবে নতুন করে তাদের জন্য টাকা দেওয়া যায়? তবে অমিত শাহ আবার এটাও বললেন যে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ আবার কিছুটা শুধরেছে, সেই কারণে কিছু টাকা তাদেরকে ছেড়েও দেওয়া হয়েছে। যে টাকা পুরোপুরি আটকে রাখা হয়েছিল তার অনেকটা টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করতে শুরুও করেছে বলে জানিয়ে দিলেন অমিত শাহ। যে কথা অর্থাৎ শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছিল তৃণমূল কংগ্রেস, মুখের ওপর সেই তথ্য ছুড়ে দিয়ে
কার্যত আরো একবার বিপাকেই ফেললেন এই তৃণমূল কংগ্রেসকে এবং গোটা দেশবাসী অমিত শাহের সেই অ্যাগ্রেশনটা লক্ষ্য করলেন। আসুন আপনাদের শোনাই পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে অমিত শাহ কি বললেন সেটা শুনুন আপনারা। डिटेल स्टेटमेंट नित्यानंद जी पढ़ेगी, मतलब मैं स्ट्रक्चर्ड स्टेटमेंट नहीं दे रहा हूं, सिर्फ स्पष्टताएं कर रहा हूं। मान्यवर बंगाल का भी कहा, हमने 6,244 करोड़ रुपया 14 से 24 तक बंगाल के अप्रूव किए हैं और जिस प्रकार से इनके खर्च का हिसाब आता है इस हिसाब से रिलीज होते हैं, उसमें से 4,619 4619 करोड़ रुपया हमने रीएम्बर्स कर दिया है, मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में। अब वो तो मैं अच्छे से नहीं कर सकता साहब, बंगाल ने ही करना पड़ेगा। अकाउंट देना पड़ता है तो सरकार है, कोई पॉलिटिकल पार्टी नहीं है ना। सरकार के कुछ रूल्स होते हैं, रेगुलेशन होते हैं, अकाउंटिंग सिस्टम होती है, एजी का ऑडिट होता है। हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी, मगर धीरे धीरे आदत पड़ रही है, इंप्रूवमेंट आया है, इसीलिए 6244 में से 4619 करोड़ रुपया इनका रिलीज हो चुका है। শুনলেন বন্ধুরা, প্রথমেই আপনাদের দেখালাম একটা চুরির মতো ঘটনা এবং তারপরেই আপনাদের দেখালাম যে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলছেন যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে আর তোমরা কোনো হিসাব নিকাশ দেবে না, এটা কি করে সম্ভব? আপনারা একটু ভাবুন তো, যারা গার্জেন হয়েছেন আপনারা আপনাদের ছেলে মেয়েকে হয়তো হাত খরচা দেন, এই হাত খরচার হিসাবও আপনারা নেন যে তোমাদের যে 500 টাকা দিলাম কি করলে, অথচ এত টাকা কেন্দ্রীয় গভর্নমেন্ট সেটা অ্যালট করছে পশ্চিমবঙ্গের জন্য, তার হিসাব চাইবে না? হিসাব চাইতে গেলে হিসাব দেবে না? একটা অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুতভাবে রাজ্যকে পরিচালনা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যা কিছু বলতো বিজেপির তরফ থেকে সেইভাবে কিন্তু কাউন্টার করা হতো না। সেটা যে কারণেই বলতে পারেন, হয়তো তৃণমূল কংগ্রেসকে বেশি পাত্তা দেওয়া হতো না বলতে পারেন, কেউ বলতেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিজেপি অত চিন্তিত নয় বলে হয়তো কোনো রকমের কাউন্টার করতেন না। কিন্তু এখন আপনারা দেখবেন যে এই মোদি গভর্নমেন্টের তৃতীয় টার্মে কিন্তু একেবারেই তারা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কথার একেবারে মেপে মেপে উত্তর দিচ্ছে। আপনাদের বিগত কয়েকটা পর্বেও দেখিয়েছি, অমিত শাহ দেখুন একেবারেই চাঁচা ছোলা ভাষায় তার রিপ্লাইটা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আপনাদের দেখিয়েছিলাম নির্মলা সীতারামন, তিনিও কিন্তু একটা যোগ্য জবাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। কি জবাব? তিনি বলেছিলেন 47 সালের বাংলা যেখানে ছিল, অত পুরনো বাংলা যেখানে ছিল, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে বাংলা যে তলানিতে নেমেছে তার মধ্যে একটা বিরাট ডিফারেন্স রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেছিলেন যে 1947 সালে সেই স্বাধীনতার সময় শিল্পের উৎপাদনে গোটা ভারতবর্ষে প্রায় 24% কন্ট্রিবিউট করত কিন্তু পশ্চিম বাংলা, অর্থাৎ গোটা ভারতবর্ষে যা যন্ত্রাংশ যা কিছু তৈরি হতো তার মধ্যে 100-র মধ্যে 24টা তৈরি হতো পশ্চিমবঙ্গে। সেখানে এই মুহূর্তে সংখ্যাটি নেমে 3.5%-এ চলে গিয়েছে। স্বাধীনতার পর থেকে এতটা সময় পেরিয়ে যাওয়ার পর যখন উন্নতি আমরা এক্সপেক্ট করেছি, সময়ের সাথে সাথে কিন্তু সমাজ উন্নতি হয়। 47-এ যখন 24% উৎপাদন হতো শিল্পের, তখন পশ্চিমবঙ্গে এতগুলো বছর পেরোনোর পর সেই সংখ্যা নাবতে নাবতে 3.5% নেমে এসেছে। সেই তথ্য দিয়ে নির্মলা সীতারামন বলেছেন, আপনারা শ্বেতপত্র চাইছেন, এইটা হচ্ছে শ্বেতপত্র। পশ্চিমবঙ্গ এক সময় কোথায় ছিল দেশের নিরিখে, আর সেই পশ্চিমবঙ্গকে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সর্বশেষ পর্যন্ত কোথায় নামিয়ে এনেছেন, এই তথ্য তিনি তুলে ধরেছিলেন। আপনাদের শোনাতে চাইবো চাঁচা ছোলা ভাষায় নির্মলা সীতারামনের সেই তথ্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কানে পৌঁছেছিল? শুনুন আপনারা। Now I come to talking about Bengal's economy, sir. I'll give all the white paper they want. Sir, West Bengal's share in total industrial production of this country. Honorable Speaker, sir, I'd like to draw your attention and say West Bengal's share of the total industrial production of this country, which used to be 24%. I want honorable members to keep paying attention to this data. It's very important for this country. 24% was Bengal's contribution to total industrial production of this country at the time of independence. Today, you want to know what that number is? 3.5. That's the Bengal economy. That's the Bengal economy.
in the gross capital formation. In 2010, West Bengal accounted for 6.7% capital formation in India. Now it accounts only for 2.9%. They want a white paper. I'll give a white paper. I will definitely give a white paper. This is the performance of Bengal's economy, sir. শুনলেন বন্ধুরা, একটার পর একটা বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়, সেখানে বড় বড় শিল্পপতিরা আসেন, বড় বড় মৌ স্বাক্ষর হয়, বছরের পর বছর কিন্তু সেই শিল্প বঙ্গ বাণিজ্য সম্মেলন আমরা দেখছি। একেবারেই প্রতিশ্রুতির বন্যা, কিন্তু একটা শিল্প আমরা বড় শিল্প আসতে দেখেছি, বড় কোনো কর্মসংস্থান আসতে দেখেছি? হ্যাঁ, একমাত্র আমাদের আশা ভরসা সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিল্প। তিনি নাকি একটা বড় কবে শিল্প গড়বেন, তা নিয়ে নাকি কর্মসংস্থান হবে, সেটাও আবার স্পেন থেকে ঘোষণা করা হয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, সৌরভ গঙ্গোপাধ্যায়কে মাত্র 1 টাকার বিনিময়ে এই রাজ্যের সরকার একটা বড় জমি দান করে দিয়েছে। কেন না, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি শিল্প প্রতিষ্ঠা করবে। মাত্র 1 টাকার বিনিময়ে একটা বড় জায়গা সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত সেই ইন্ডাস্ট্রির খবর কিন্তু আমরা পেলাম না। আর তা নিয়ে একটা জনস্বার্থ মামলা পর্যন্ত হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে, যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে 1 টাকার বিনিময়ে একটা জমি প্রদান করা হলো। এই জমিটা তো আমার আপনার সকলের, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের জমি। সেই জমিটাকে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে একজন পার্সনকে দিয়ে দেওয়া হলো 1 টাকার বিনিময়ে, কিসের স্বার্থে, তার জন্য কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার শুনানি খুব শীঘ্রই হবে। কাজেই বুঝতে পারছেন বন্ধুরা, এই রাজ্যের পরিস্থিতিটা নিশ্চিতভাবে আপনারা জেনে গিয়েছেন। একটা সিনেমা না করেও নচিকেতা কিন্তু মহানায়ক, একটা শিল্প না করেও কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় একটা বড় শিল্পপতি, এবং তিনি নাকি আমাদের এই রাজ্যের বড় অ্যাম্বাসাডার, শিল্পের মুখ দেখাবেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিণতি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি যদি পছন্দের হতে পারেন, আপনি সবকিছু পেতে পারেন। এই যে নচিকেতা কোনো কিছু না করে কিন্তু সবকিছু পেয়ে গেলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো কিছু না করেই 1 টাকার বিনিময়ে এত বড় একটা জমি পেয়ে গেলেন তার শিল্প করার জন্য, অথচ এখনো অশ্বডিম্ব। আপনি এই শাসক দলের প্রিয় হলে আপনি সবকিছু পেয়ে যাবেন, এই রকম অনেক পলিটিশিয়ান রয়েছে, অনেক জার্নালিস্ট রয়েছে, প্রচুর জার্নালিস্ট রয়েছে যারা এই শাসক দলের অত্যন্ত প্রিয়। অনেক আবার শিল্পী রয়েছেন, অনেক গায়ক রয়েছেন যারা এই রাজ্যের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়, এবং প্রায় পুরো টলিউডটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়। কাজে এই একটা সংখ্যা নিয়েই কিন্তু আমাদের এই রাজ্য সরকার, আর আমি আপনি এইটা থেকে কিন্তু বাইরে। আমার আপনার জন্য ওই মাত্র 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার, আমাদের জন্য শিল্প, শিক্ষা, স্বাস্থ্য কিচ্ছু নেই। আর ওই একটা কোর আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা পছন্দের জায়গা রয়েছে, সেখানে নচিকেতা রয়েছে, সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছে, সম্ভবত অপর্ণা সেন রয়েছে, কবি শ্রীজাত রয়েছে, সৃজিত রয়েছেন, এরকম অনেকেই রয়েছেন যারা কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের। তাদের নিয়ে আসল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের এই রাজ্যের ক্রিমটা তারাই খেয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আমার আপনার জন্য ওই 500,000 টাকা ব্যাস। আর খরচাই বা করবেন কেন, পশ্চিমবঙ্গের মানুষ তো এতেই খুশি। 500,000 টাকা দিয়েই যদি ভোটের বৈতরণী পার করে দেওয়া যায়, তাহলে 40-50,000 টাকার চাকরি কেন এত খরচা করতে যাবে একটা সরকার, বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষদের যদি 1000 টাকার কাছে বিক্রি করে দেওয়া যায়, তাহলে 40-50,000 টাকার জন্য চাকরি পেতে হবে, এইরকম শিল্প বানানোর প্রয়োজনটা কি রয়েছে? কি বলবেন বন্ধুরা? কিন্তু নতুন যেটা আমরা ট্রেন্ড দেখছি, এই কেন্দ্রীয় সরকার তারা কিন্তু এবার রুখে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তারা বক্তব্য বলছেন। যেমন মনে আছে, নীতি আয়োগের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে ভেবেছিলেন যা কিছু বলবো কেন্দ্রের তরফ থেকে কেউ কিছু বলবেন না। ঘটনাটা তেমন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে যেই সাংবাদিক সম্মেলনে বললেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, তার আধ ঘন্টার মধ্যে নির্মলা সীতারামন এসে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। এবং তারপরে দেখবেন সংসদে দাঁড়িয়েও এই রাজ্য সরকারকে তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে, কোনো রকম ওই গাঁজা আর্গুমেন্টের ভিত্তিতে নয়, যেটা এই রাজ্যের কিছু রাজনৈতিকবিদ করে থাকেন, এরকম নয়। সংসদে দাঁড়িয়ে একেবারে তথ্যের ভিত্তিতে এই রাজ্য সরকারকে কার্যত দুর্মুষ করেছে বেশ কয়েকদিন ধরেই এই বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকার। কাজেই একেবারে কিন্তু আভাসটা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে আর 1 ইঞ্চিও জমি নয়। তার কারণ তাদেরকে উপেক্ষা করে কার্যত এই কেন্দ্রীয় সরকার বা বিজেপির ক্ষতি হয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আর উপেক্ষার পাত্র হিসাবে না দেখে একেবারেই প্রতিপক্ষ হিসাবে বোধহয় দেখতে শুরু করেছে বিজেপি, এবং যেটা অত্যন্ত একটা ভালো লক্ষণ। তার কারণ সত্যি সত্যি
তৃণমূল কংগ্রেসকে বোধহয় প্রতিপক্ষ হিসাবেই দেখা ভালো, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবেই বোধহয় দেখা ভালো, তাতে পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীরই মঙ্গল। কি বলবেন আপনারা, লিখে জানাবেন।